আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। বিচার কি করবো, কষ্ট তো লাগবে। এদেশে কাজ কাম করে খাচ্ছিলাম খুব ভালো, একটু সুযোগ সুবিধা এই কাজ কামের অভাব নেই, কাজ কাম করে খালি পেটটা চলতো। দেশে গেলে একটু অভাব অনটন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সীমান্তে ঢল নিয়ে, মানব সন্তানের ঢল। আমি 3-4 দিন আগের এক ভিডিওতে বলেছিলাম যে ভারত থেকে বাংলাদেশে মানব ঢল নামবে খুব শীঘ্রই। আমরা গত দুদিন অন্তত একটি সীমান্তে এর নিদর্শন পাচ্ছি। শত শত মানুষের ইতিমধ্যে ঢল নেমেছে। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শতাধিক, কিন্তু আসলে সত্যিকার অর্থে শত শত মানুষের ঢল। এবং আশা করা যাচ্ছে বাংলাদেশের সব সীমান্তে মানব সন্তানের ঢল নামবে খুব শীঘ্রই। আমরা গত দুদিন একটি সীমান্তের খবর পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে, সেটি হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে, যেটি বাংলাদেশের এপারে সাতক্ষীরার তলুইগাছা, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্ত। এটা ভোমরা স্থলবন্দরের ঠিক কাছাকাছি। তলুইগাছা বা হাকিমপুর এটা পূর্ণাঙ্গ বন্দর না হলেও এটি হচ্ছে মানুষ পারাপার করা যায়, অর্থাৎ সীমান্ত কার্যক্রম, ইমিগ্রেশনের কার্যক্রম এখানে আছে। এই বর্ডারে মানুষের ঢল ইতিমধ্যে নেমে গেছে। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে এক চরম অস্বাভাবিক পরিস্থিতি। দেশে ফেরার আকুল আশায় সেখানে জড়ো হয়েছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। সংবাদ মাধ্যমের ভাষা, কিন্তু সংখ্যাটি আরও বেশি বলে জানা যাচ্ছে। ট্রলি, ব্যাগপত্র, সাথে নারী ও শিশুদের নিয়ে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর চেকপোস্টের সামনে অপেক্ষা করছেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ফেরার অনুমতি পাওয়া। মঙ্গলবার 26 মে সকাল থেকে হাকিমপুর সীমান্তে এই উপচে পড়া ভিড় চোখে পড়ছে। সীমান্ত এলাকায় কাউকে দেখা যাচ্ছে প্লাস্টিক পেতে বসে থাকতে, কেউ আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ধৈর্যের পরীক্ষা দিয়ে। একই দৃশ্য দেখা গিয়েছিল এর আগের দিন, অর্থাৎ সোমবারও। সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। এর বাইরে অপেক্ষায় ছিলেন 30 থেকে 40 জন মানুষ। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি, কেন এই হাহাকার? আজ আমরা এই ভিডিওতে এর পেছনের মূল কারণ এবং বাংলাদেশের ওপর এর ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হঠাৎ করে এই দলে দলে দেশে ফেরার পেছনে রয়েছে একটি বড় প্রশাসনিক পদক্ষেপ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের আটকে রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর এই পদক্ষেপের খবর সামনে আসার পরই অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই কারণেই অনেকে দ্রুত দেশে ফেরার এই জরুরি উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। সীমান্তে অপেক্ষমান এই বাংলাদেশিদের দাবি কিন্তু অত্যন্ত সরল। তারা বলছেন, অভাবের তাড়নায়, পেটের দায়ে তারা কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তারা নিউ টাউন, দমদম, ডানকুনি সহ কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন এবং জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু হোল্ডিং সেন্টারের খবর ছড়িয়ে পড়তেই তারা আর ঝুঁকি নিতে চাননি, তড়িঘড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তারা বিএসএফকে নিজেদের এই অসহায় অবস্থার কথা জানিয়েছেন। আর সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বিএসএফ বর্তমানে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই পরিস্থিতির মাঝেই অবৈধ বাংলাদেশিদের দ্রুত ভারতের পশ্চিমবঙ্গ ছাড়তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দুবাবু দাবি করেন, রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টের বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী চেক পয়েন্টে জড়ো হওয়া এই লোকরা সবাই অবৈধ বাংলাদেশি। তাদের উদ্দেশ্যে তিনি
সরাসরি হিন্দিতে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তাই করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, তারা এদের জেলে বসিয়ে খাওয়াতে চান না বা এদের পেছনে জনগণের টাকা নষ্ট করতে চান না। তার মতে এরা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে কিছু মানুষ তা ব্যবহার করেনি। তবে তারা ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে এই আইন অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ কার্যকর করবেন। মঙ্গলবার শুভেন্দু নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা আসলে বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক। কল্যাণীতে সেই প্রশাসনিক সভায় যোগ দিয়ে তিনি আরো যোগ করেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম, আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব আমরা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে কেন? জামাই নাকি? জলদি জলদি ভাগো। আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের সাথে কেউ ব্যবহার করেনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই রাজ্যের এই বিতর্কিত সিএএ আইন কার্যকরের ঘোষণা দেন বিজেপি নেতা শুভেন্দু। সে সময় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অর্থাৎ শনাক্ত, বাদ দেওয়া ও পুশব্যাক নীতি নিতে পুলিশ প্রশাসন ও সীমান্ত রক্ষীদের কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, ভারতে আসলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অভিবাসীদের সঠিক সংখ্যা কত? সরকারিভাবে এর কোনো একক, সুনির্দিষ্ট বা চূড়ান্ত পরিসংখ্যান নেই। যেহেতু এই ধরনের অভিবাসন ঘটে সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং সীমান্ত ফাঁকি দিয়ে, তাই এর কোনো নিখুঁত ডেটাবেস রাখা সম্ভব হয় না। তবে বিভিন্ন সময়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক নেতৃত্ব, জনসংখ্যাবিদ এবং গবেষণা সংস্থাগুলোর পক্ষ থেকে বেশ কিছু আনুমানিক ধারণা বা প্রাক্কলন পেশ করা হয়েছে, যা ব্যাপকভাবে ওঠানামা করে। আসুন এক নজরে দেখে নেই প্রধান প্রধান পরিসংখ্যানগুলো। প্রথমত, ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ও সংসদীয় তথ্য। 2004 সাল, আজ থেকে 22 বছর আগের একটি তথ্য আমাদের চোখের সামনে আছে। 2004 সালের 14 জুলাই ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সাল সংসদে একটি লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন যে ভারতে আনুমানিক 1,20,00,000 বা 12 মিলিয়ন অবৈধ বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছেন প্রায় 57 লাখ। এরপর 2016 সালের নভেম্বর মাসে রাজ্যসভায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু জানান যে বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যাটি প্রায় 2 কোটি বা 20 মিলিয়নে দাঁড়িয়েছে। এই দুটি বক্তব্য কিন্তু ভারতীয় সংসদের। দ্বিতীয়ত, ভারতের জাতীয় আদমশুমারি বা সেন্সাস, ভারতের সরকারি আদমশুমারিতে সরাসরি অবৈধ শব্দটি ব্যবহার করা হয় না, তবে জন্মস্থান এবং সর্বশেষ বসবাসের স্থানের ভিত্তিতে বিদেশি নাগরিকদের একটি হিসাব রাখা হয়। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে জন্মসূত্রে বা সর্বশেষ বসবাসের স্থান বাংলাদেশ এমন মানুষের সংখ্যা ছিল প্রায় 31 থেকে 37 লাখ। তবে এর মধ্যে একটি বড় অংশই 1971 সালের যুদ্ধ বা দেশভাগের সময় বৈধ বা ঐতিহাসিক কারণে চলে এসেছিলেন। আবার 2011 সালের আদমশুমারিতে এই সংখ্যা কমে প্রায় 24 থেকে 25 লাখে নেমে আসে। বিশেষজ্ঞদের মতে বয়োবৃদ্ধির কারণে প্রথম জেনারেশন বা প্রথম প্রজন্মের অভিবাসীদের মৃত্যু এবং নতুন করে নাগরিকত্ব পাওয়ার ফলে এই সংখ্যা কমেছে। তবে ভারতের অনেক জনসংখ্যাবিদ এবং গবেষক সরকারের দেওয়া 1.2 কোটি বা 2 কোটির এই পরিসংখ্যানকে রাজনৈতিকভাবে প্রভাবিত বা অতিরঞ্জিত বলে মনে করেন। যেমন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা
আইএসআই এর গবেষক সমীর গুহ রায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এবং জনমিতিক ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে লাখ লাখ মানুষের অনুপ্রবেশের দাবিগুলো গাণিতিকভাবে সঠিক নয়। তার মতে অনেক ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা বিহার থেকে কাজের সন্ধানে যাওয়া হিন্দি বা বাংলাভাষী মুসলিম শ্রমিকদের ভুলবশত অবৈধ বাংলাদেশি হিসেবে ধরে নেওয়া হয়। বর্তমান পরিস্থিতি অর্থাৎ 2026 সালের দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কেন্দ্রীয় সরকারের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তৈরির উদ্যোগ, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করা এবং বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের জন্য অস্থায়ী হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরির ফলে এই বিতর্কটি আরো তীব্র হয়েছে। বিএসএফ এবং রাজ্য পুলিশ প্রতি বছরই সীমান্ত থেকে কয়েক হাজার মানুষকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে থাকে, যা সরকারি রেকর্ডেই রয়েছে। সংক্ষেপে বলতে গেলে ভারতে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে ন্যূনতম 20-30 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 2 কোটি পর্যন্ত ভিন্ন ভিন্ন পরিসংখ্যান প্রচলিত রয়েছে, যার কোনোটি সম্পূর্ণ প্রশ্নাতীত নয়। অর্থাৎ ভারতে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা সেটা সর্বনিম্ন 20-30 লাখ থেকে 2 কোটি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, বিভিন্ন পরিসংখ্যান এমনটাই বলছে। সংখ্যা যাই হোক না কেন, ভারতে বসবাসরত এই কথিত বা অনথিভুক্ত বাংলাদেশি অভিবাসীদের সিংহভাগই মূলত অসংগঠিত অর্থনৈতিক খাত বা ইনফরমাল সেক্টর এবং কায়িক শ্রমের সাথে যুক্ত। যেহেতু তাদের কাছে বৈধ কাজের অনুমতি বা নাগরিকত্ব নথিপত্র থাকে না, তাই তারা এমন সব পেশা বেছে নেন যেখানে সস্তা শ্রমের চাহিদা বেশি এবং নথিপত্র চেক করার কড়াকড়ি কম। গবেষণা ও পুলিশি রেকর্ড অনুযায়ী তাদের প্রধান পেশাগুলি 5টি ভাগে ভাগ করা যায়। 1. নির্মাণ শ্রমিক। ভারতের বড় বড় মেট্রোপলিটন শহর যেমন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে এবং চেন্নাইয়ের আবাসন ও অবকাঠামো নির্মাণ খাতে এরা রাজমিস্ত্রি, যোগালী, পাথর কাটা বা রড বাইন্ডিং এর মতো কঠোর পরিশ্রমে কম মজুরিতে নিয়োজিত হন। 2. গৃহস্থালী কাজ ও পরিচ্ছন্নতা কর্মী। শহরাঞ্চলের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলোর রান্নার কাজ, ঘর মোছা, বাসন মাজা বা কাপড় কাচার কাজে বিপুল সংখ্যক নারী অভিবাসী যুক্ত থাকেন। এছাড়া বিভিন্ন শপিং মল, আবাসন সোসাইটি বা বেসরকারি অফিসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে অনেকে কাজ করেন। 3. বর্জ্য ব্যবস্থাপনা ও ভাঙাড়ি ব্যবসা। দিল্লি, মুম্বাই ও কলকাতার বর্জ্য ডাম্পিং ইয়ার্ড বা আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক, লোহা, কাগজ কুড়ানোর কাজে বহু মানুষ নিয়োজিত। এই ভাঙাড়ি মালামাল বাছাই ও রিসাইকেল ফ্যাক্টরিতে সাপ্লাই দেওয়ার পুরো চেইনে এদের বড় ভূমিকা থাকে। 4. কৃষি ও ইটভাটা শ্রমিক। সীমান্তবর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার গ্রামীণ এলাকায় স্থানীয় জমি মালিকদের অধীনে দিনমজুর হিসেবে এরা কৃষিকাজ বা ইটভাটায় মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করেন। 5. তৈরি পোশাক ও টেক্সটাইল খাত। মুম্বাইয়ের থারাবি বা দিল্লির বিভিন্ন ছোট ও মাঝারি দর্জি কারখানায় কাপড় সেলাই, এমব্রয়ডারি বা সুতো কাটার কাজে অনেকে যুক্ত থাকেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অভিজ্ঞতার কারণে অনেকেই এই পেশায় সহজেই ঢুকে পড়েন। ভাষাগত সুবিধার কারণে এই অভিবাসীদের একটি বড় অংশই পশ্চিমবঙ্গ বা আসামের স্থানীয় মানুষের সাথে সহজে মিশে যেতে পারেন। তবে দিল্লি বা মুম্বাইয়ের মতো ভিন্ন ভাষা অঞ্চলে তারা মূলত নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে বস্তি এলাকায় বসবাস করেন এবং ঠিকাদার বা দালালদের মাধ্যমে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ খুঁজে নেন। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, সংখ্যা যাই হোক, এই বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ যদি হঠাৎ করে ভারতে টিকতে না পেরে একযোগে বাংলাদেশে ফিরে আসে তাহলে কি হবে? এর উত্তর অত্যন্ত ভয়াবহ। প্রথমত, বাংলাদেশের নিজস্ব শ্রম বাজারে এর এক মারাত্মক ও ভয়াবহ চাপ পড়বে। এত বিশাল জনশক্তির হুট করে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রায় অসম্ভব। আর এর ফলে বাংলাদেশের অর্থনীতি ও সমাজে এক ভয়াবহ বিরূপ প্রভাব পড়তে বাধ্য। এখানে আরো একটি রাজনৈতিক ও কূটনৈতিক দিক রয়েছে। এতদিন ভারত সরকার, এমনকি ভারতীয় সাধারণ জনগণও এই বাংলাদেশিদের এক প্রকার মেনে নিয়েছিল। বিষয়টি অনেকটা দেখেও না দেখার মতো করে এড়িয়ে যাওয়া হতো।
এই মুহূর্তে আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা মনে পড়ছে। বারবার তার এই কথাটা চলে আসে যে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো চান না। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকলে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা যায় না, এটা দেখেও না দেখার ভান করতে হয়। কিন্তু এখন দেখে না দেখার ভান করবার সুযোগ নেই, এখন দেখলে ব্যবস্থা নিতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু সেই পর্যায়ে চলে গেছে। এবং কেন সম্পর্কটা এই পর্যায়ে চলে গেল? 2024 সালের 5 আগস্ট থেকে বদলে যাওয়া বাংলাদেশে দিবানিশি যে তীব্র ভারত বিরোধিতার আবহ তৈরি হয়েছে, তার কারণে ভারত সরকার কিংবা ভারতীয় জনগণ আর এই বিষয়টি সহজে মানছে না। ফলে ভারতের জনমত ও রাজনৈতিক অবস্থান এখন কঠোর থেকে কঠোরতর হচ্ছে, যার বাস্তব প্রতিফলন আমরা আজ হাকিমপুর সীমান্তে দেখতে পাচ্ছি। হাকিমপুর সীমান্তের এই মানবিক ও রাজনৈতিক সংকট আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আমাদের বাংলাদেশের জ্ঞানপাপী মানুষজন বলে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। এই মুহূর্তে মনে পড়ছে ইউনূসের উপদেষ্টা নিকৃষ্ট কালপ্রিট আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল সবসময় একটা কথা বলতেন যে ভারতীয়দের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন। কিংবা আসিফ নজরুলের অবৈধ 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে এমন মিথ্যা গল্প, এগুলো মনে পড়ছে। আর চোখে চোখ রেখে কথা, কোন চোখে চোখ রেখে কথা বলবেন আপনি? আপনি চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে যদি আপনার চোখটাই নষ্ট হয়ে যায়, এই চোখে চোখ রেখে কথা বলার কোনো মূল্য নেই। আজকে আমরা পদে পদে সাফার করছি এবং আমি বললাম যে ভবিষ্যতে আজকে হাকিমপুর সীমান্ত সাতক্ষীরা বর্ডারে দেখা যাচ্ছে মানুষের ঢল। আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন সব বর্ডারে মানুষের ঢল নেমে গেছে। এবং এই মানুষগুলা, এই যে রোহিঙ্গা ঢল আমরা এখনো সাফার করছি, রোহিঙ্গারা তো একদম অভিবাসী, কিন্তু এই যে যারা আসছে তারা কিন্তু বাংলাদেশি, তারা বাংলাদেশের নাগরিক। তাদের কর্মসংস্থান কি হবে, তাদের খাদ্য কি হবে, তাদের বস্ত্র কি হবে, তাদের বাসস্থান কি হবে? আজকের যে বাংলাদেশ, আজকের যে সংকটাপন্ন বাংলাদেশ, তাদের কি ভার বহন করবার মতো সক্ষমতা আছে আজকের এই তথাকথিত নতুন লাল বাংলাদেশের? মোটেই নেই। সোজা কথা, বাংলাদেশের কপালের সামনে আরো বড় বড় দুঃখ আছে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিচ্ছে।